সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ। আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছি। তো বোর পরমাণু মডেলের থেকে আমরা একটা জিনিস জেনেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনে যে পরিভ্রমণ করে, সেই যে বৃত্তাকার কক্ষপথ, সেই কক্ষপথগুলোর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য আমরা কতগুলো সংখ্যা ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলোকে মূলত বলা হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাকে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয় হলো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বরটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই যে চারটি ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা, এই ভিন্ন ভিন্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আলোচনার প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, আমরা নিলস বোর এই পরমাণু মডেল থেকে জেনেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। এই যে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথগুলোকে মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। আমরা সেখানে পড়েছিলাম এই কক্ষপথগুলোকে আবার আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে অরবিট। প্রধান শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যা, নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিট, এতগুলো নামে আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে চিনি। তো পরমাণুতে ইলেকট্রন সমূহের যে অরবিট বা প্রধান শক্তি স্তর সমূহ আছে, এদের ক্রমিক সংখ্যাকে মূলত বলা হয়ে থাকে কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি এবং n এর মান n সমান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে। তো n এর মান যখন 1 হয় তখন তাকে আমরা প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা বা k শেল বলে থাকি বা k শক্তি স্তর। যখন n এর মান 2 হয় তখন তাকে আমরা l শেল বা l শক্তি স্তর বলে থাকি। 3 হলে তখন m শেল বা m শক্তি স্তর বলি। 4 হলে n, এরকম আমরা প্রত্যেকটা শক্তি স্তরকে আলাদা আলাদা নামে চিনে থাকি। তো প্রত্যেকটি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের ইলেকট্রনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, অর্থাৎ কোন শক্তি স্তর বা কোন প্রধান কোয়ান্টাম সংখ্যায় কতগুলো ইলেকট্রন থাকবে বা কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটা একটা নির্দিষ্ট সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ একটা সূত্রের মাধ্যমে আমরা হিসাব করে বলতে পারি যে কোন অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে বা কোন প্রধান শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে। তাই 1 নম্বরে সেটা হচ্ছে 2n² সংখ্যক, অর্থাৎ প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো হিসাবে যদি আমরা হিসাব করি যে যখন n সমান 1 অর্থাৎ k শেল, তখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 × 1² 2, অর্থাৎ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে।
তো যখন n এর মান 2 হয় তখন তাকে আমরা L শেল বলি, এবং L শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পাবে 2 × 2 স্কয়ার RT। অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা দ্বিতীয় অরবিটে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক একইভাবে তৃতীয় শক্তি স্তর, তখন তাকে আমরা L শেল বলি, এবং সেক্ষেত্রে 2 × 3 স্কয়ার 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি। n = 4 হলে অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তর যখন হয় তখন আমরা n দ্বারা প্রকাশ করি, তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 32টি। অর্থাৎ আমরা 9 যেমন পড়েছিলাম যে 2, 8, 18, 32, এটা হচ্ছে সেই 2, 8, 18, 32 হওয়ার মূল কারণ। অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। যদিও এর পরবর্তী শক্তি স্তরের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম শক্তি স্তর বা ষষ্ঠ শক্তি স্তর, সেক্ষেত্রে যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 32। অর্থাৎ শক্তি স্তর আর যত বেশি হোক না কেন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। তো তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট যে শক্তি স্তর, বৃত্তাকার যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে তাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম। প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যকের বেশি ইলেকট্রন থাকতে পারে না। আবার সেই 2n² সংখ্যক ইলেকট্রন কিন্তু সেটাও সর্বোচ্চ, তার একটা লিমিট আছে, সর্বোচ্চ 32 পর্যন্ত। তো এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু আলোচনা আসি। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? প্রত্যেকটি প্রধান কোয়ান্টাম সংখ্যা আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। যদি আমরা একটু সহজ ভাষায় বলি যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি তাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের L প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা L দ্বারা প্রকাশ করি। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা একটা প্রধান শক্তি স্তরের কোন এলাকায় ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং অরবিটালগুলোর আকার বা আকৃতি কেমন হয় সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয়ত আমরা প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যাকে L দ্বারা প্রকাশ করি, এবং L এর মান নির্ভর করবে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর উপরে। L এর মান হবে L = 0 থেকে n-1 পর্যন্ত। কি বললাম যে L = 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে 1 কম। তো আমরা এখন একটু দেখি যে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কতগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা একটা প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকে। যদি n = 1 হয় তাহলে L = আমরা বললাম কি 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে শুরু করে এখানে n এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 অর্থাৎ 1 - 1 = 0, অর্থাৎ 0 থেকে শুরু করে 0 পর্যন্ত। অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরের একটি মাত্র উপশক্তি স্তর আছে, এবং এই উপশক্তি স্তরটিকে আমরা S দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? S দ্বারা। তাহলে প্রথম প্রধান শক্তি স্তরে যেহেতু একটি উপশক্তি স্তর, তাহলে এটাকে আমরা বলতে পারি 1s। যদি n = 2 হয় তাহলে সেক্ষেত্রে L = 0 এবং 1। কেন? কারণ n এর মান 2, তাহলে তার থেকে 1 কম, অর্থাৎ 0 থেকে শুরু করে 2 এর থেকে 1 কম পর্যন্ত, অর্থাৎ 2 থেকে 0 এবং 1। সেক্ষেত্রে 0 এর জন্য আমরা s এবং 1 এর জন্য p অরবিটাল পাই, তাহলে 2s এবং 2p। অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরের দুটো উপশক্তি স্তর আছে, যার একটাকে আমরা s এবং একটাকে p দ্বারা প্রকাশ করে থাকি।
n সমান সমান 3 হলে সেক্ষেত্রে l সমান সমান 0 1 এবং 2, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তিনটা অরবিটাল পাই, তিনটা উপশক্তি স্তর পাই, 3s 3p এবং 3d, অর্থাৎ 0 এর জন্য s, 1 এর জন্য p এবং 2 এর জন্য d। যদি n সমান সমান 4 হয় সেক্ষেত্রে l সমান সমান 0 1 2 এবং 3, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4s 4p 4d এবং 4a, অর্থাৎ 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d এবং 3 এর জন্য a অরবিটাল। তো এরপরে n সমান সমান যদি 5 হয় তাহলে আমরা তখন সর্বোচ্চ f পর্যন্ত, অর্থাৎ 5f পর্যন্ত পেতে পারি। এখন আমরা দেখব যে প্রতিটি শক্তি স্তর বা প্রতিটি উপশক্তি স্তর অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কেমন। প্রধান শক্তি স্তর যেমন আমরা একটা সূত্র দেখেছিলাম, সেক্ষেত্রে যে প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, ঠিক একইভাবে প্রতিটি সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্দিষ্ট এবং সে একটা সূত্র মেনে চলে। সেটা কি? 2 × 2l + 1। ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1, অর্থাৎ যখন l সমান সমান 0 তো অর্থাৎ s অরবিটাল, সেক্ষেত্রে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হবে 2 × 0 + 1, অর্থাৎ 2টি, অর্থাৎ একটি s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। যখন l সমান সমান 1, যেটাকে আমরা p অরবিটাল বলেছিলাম, 2 × অর্থাৎ 2 × 2 = 3, 3 × 2 = 6, অর্থাৎ প্রতিটি p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি। যখন l সমান সমান 2, তখন আমরা সেটা বলছিলাম d অরবিটাল, d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। যখন l সমান সমান 3, তখন তাকে f অরবিটাল, আর f অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। অর্থাৎ 2 × 2l + 1 নিয়ম অনুসারে আমরা যদি দেখি তাহলে একটি s অরবিটাল সে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, p অরবিটাল সর্বোচ্চ 6টি, d অরবিটাল 10টি এবং f অরবিটাল 14টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আরেকটু আলোচনা করব। চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা m দ্বারা প্রকাশ করে থাকি। তো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা মূলত কি বুঝি? আমরা যদি খুব সহজে বুঝতে চাই তাহলে বলতে হয় যে প্রত্যেকটা উপশক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই যে উপশক্তি স্তর অর্থাৎ প্রত্যেকটি সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা বলছি, সেটা আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এই উপশক্তি স্তরগুলোকে মূলত বলা হয় থাকে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। কিন্তু প্রকৃতপক্ষে কি হয়? প্রকৃতপক্ষে আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস, আর কেন্দ্রের বাইরে বা কেন্দ্র বহির্ভূত অঞ্চল যেটাকে বলি, সেখানে থেকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। তো এই যে বিপরীত আধানদ্বয়ের ভিতরে একটি স্থির চৌম্বকীয় বল বা স্থির তড়িৎচুম্বকীয় বল তৈরি হয়। এই তড়িৎচুম্বকীয় বলের কারণে পরমাণুতে যে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল বা পরমাণু মডেলে যখন পড়েছিলাম যে বর্ণালীর সৃষ্টি হওয়ার কারণ, তো
ইলেকট্রন এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বলে চৌম্বক ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন তখন বিন্যাসটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় বা বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে পড়ে। বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক ইলেকট্রনের যে ঘূর্ণন ঘটে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাসের জন্য সেটা মূলত দায়ী। এই ত্রিমাত্রিক বিন্যাসকে প্রকাশ করার জন্য আমরা একটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি, সেটাকে আমরা বলছি এম, অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপরে। অর্থাৎ আমরা যদি দেখি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করবে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান, এবং সেক্ষেত্রে এম এর মানটা হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। তো কি হচ্ছে যে এম এর মান হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি L সমান সমান যদি 0 হয় তাহলে m সমান সমান -0 0 0, অর্থাৎ আমরা একবারে বলতে পারি যেহেতু -0 এর মান 0, +0 এর মান 0 এবং 0 এর মানও 0, অর্থাৎ শুধু 0। তাহলে L সমান সমান 0 হলে m সমান সমান তখন 0, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে আমরা প্রথমে পাইছিলাম প্রথম প্রধান শক্তি স্তরের একটাই উপস্তর, আবার তারও উপশক্তি স্তরও একটি, অর্থাৎ সেটা 1s, এর আর কোনো উপশক্তি স্তরে বিভক্ত হয়নি। যখন L সমান সমান 1 তখন m সমান সমান আমরা পাই -1 0 এবং +1, অর্থাৎ তিনটা উপশক্তি স্তরে বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিটি প্রথম L সমান সমান যখন 1 অর্থাৎ p অরবিটালটা আবার তিনটা শক্তি স্তরে বিভক্ত। এই তিনটা শক্তি স্তরকে আমরা বলি px py এবং pz, অর্থাৎ x অক্ষ y অক্ষ এবং z অক্ষ বরাবর এই ইলেকট্রন গুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরে যখন L সমান সমান 2 তখন m সমান সমান আমরা পাই -2 -1 0 1 এবং 2, অর্থাৎ d অরবিটাল L সমান সমান যখন 2 হয় তখন সেটাকে আমরা বলছি d উপশক্তি স্তর। এই d উপশক্তি স্তরটা আবার 5টা ভাগে বিভক্ত, যাদেরকে dxy dyz dzx dx² y² এবং dz² এই 5টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এরপরে L সমান সমান যখন 3 হয় তখন m সমান সমান -3 -2 -1 0 1 2 এবং 3, অর্থাৎ যখন L সমান সমান 3 তখন আমরা তাকে বলছিলাম d উপস্তর spd, যখন L সমান সমান 3 তখন তাকে আমরা বলছিলাম f উপস্তর, অর্থাৎ প্রত্যেকটি f উপস্তর আরো 7টি উপশক্তি স্তরে বিভক্ত। তো এই উপশক্তি স্তর প্রত্যেকটি উপশক্তি স্তর আমরা দেখলাম যে s উপস্তর তার একটাই উপশক্তি স্তর, p উপশক্তি স্তর তার হলো 3টা px py এবং pz, d উপশক্তি স্তর 5টা ভাগে বিভক্ত, অর্থাৎ 5টা ভাগ হয়েছে dxy yz zs dx² - y² এবং dz²। এছাড়া f অরবিটাল ঠিক একই রকম ভাবে 7টি ভাগে বিভক্ত, এবং প্রতিটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে s অরবিটালে 2টা, p অরবিটালে 3টা, p অরবিটালে 3 × 2 = 6, 5টা d অরবিটালে 5 × 2 = 10 এবং 7টা d অরবিটালে 7টি f অরবিটালে থাকবে 7 2 × 14টা। তো এই হচ্ছে মূলত উপশক্তি স্তর, অর্থাৎ প্রত্যেকটি উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারে। এরপরে আছে আমাদের আরেকটি কোয়ান্টাম সংখ্যা, সেটাকে আমরা বলছি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করে থাকি। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা মূলত ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। অর্থাৎ একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তি স্তরে যখন ঘোরে, একটা নির্দিষ্ট অরবিটালে যখন থাকে, তখন সেই অরবিটালে ইলেকট্রনটার ঘূর্ণনের দিকটা কেমন হয়। তো এটাকে আমরা ঘূর্ণনের দিক প্রকাশ করি এই স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্লাস মাইনাস হাফ দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ প্লাস হাফ দ্বারা ক্লকওয়াইজ এবং মাইনাস হাফ দ্বারা অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ ইলেকট্রন একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, সেই ইলেকট্রনের একটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তো আরেকটা ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য আমরা একটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি, সেটাকে মূলত বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত আমরা আজকে জানলাম যে কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তরগুলো কীভাবে বিভক্ত হয়েছে এবং সেই শক্তি স্তর সম্পর্কিত আমাদের একটা ধারণা হলো। তো আগামী দিন আমরা আগামী ক্লাসে বিভিন্ন শক্তি স্তর বা অরবিটালগুলোর আকার আকৃতি কেমন এবং ইলেকট্রন বিন্যাস, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। সকলকে ধন্যবাদ।